আসসালামু আলাইকুম সম্মানিত চিকিৎসক বৃন্দ। এফসিপিএস মিড টার্ম পেডিয়াট্রিক্স এর ওরিয়েন্টেশন এবং গাইডলাইন সেমিনারে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের পরীক্ষা একেবারেই সন্নিকটে চলে এসেছে। তো এই ব্যাপারে যারা একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের নতুন একটা ব্যাচ, সাবস্ক্রিপশন ব্যাচটার লাস্ট আজকে আমাদের ওরিয়েন্টেশন এন্ড গাইডলাইন সেমিনার। তো সবাইকে স্বাগতম আজকের সেশনে। আমি ডক্টর তিথি ধর, বর্তমানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রেশন পেডিয়াট্রিক্স এ কর্মরত আছি এবং সিনাপস পেডিয়াট্রিক্স এর মেন্টর এবং কোঅর্ডিনেটর। আমাদের মিড টার্ম যে পরীক্ষা সেটার মোটামুটি সময় আছে আর 1 মাস 1.5 মাসের মতো। তো এই শেষ সময় অনেকে আছেন যে হয়তো সারা সেশনই পড়াশোনা করেছেন, কিন্তু একেবারে লাস্ট মোমেন্টে কিভাবে প্রিপারেশনটাকে গোছাবেন বা কতটুকু পড়তে হবে কতটুকু বাদ দিতে হবে এই ব্যাপারে একটু কনফিউজড। তাদের জন্য আমাদের হচ্ছে এই সাবস্ক্রিপশন ব্যাচ। এখানে আমাদের 15টা সিস্টেমের উপর 15টা ক্লাস আছে যেগুলো রেকর্ডেড থাকবে, এবং আপনারা পরীক্ষার আগে যে কোনো সময় এই ক্লাসগুলো দেখে নিয়ে আপনাদের প্রিপারেশনটাকে ঢালাই করে নিতে পারবেন। তো আমি একটু মিড টার্ম ব্যাপারে আপনাদের অ্যাজ এ হোল বলি যে আমাদের এক্সাম যে প্যাটার্ন হয় আপনারা হয়তো সবাই জানেন যারা পরীক্ষা দিবেন। তারপরে একবার একটু ক্লিয়ার ভিউ থাকা দরকার যে আমাদের যে এক্সাম প্যাটার্ন সেখানে হচ্ছে আমাদের এসবিএ থাকে 50টা প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস থাকে। টোটাল 100 মার্কসের পরীক্ষা হয়। আর যেটা হচ্ছে আমাদের পেপার 2, সেখানে আমাদের এসিকিউ থাকে। এসিকিউ তে শর্ট অ্যান্সার কোশ্চেন, খুব টু দা পয়েন্ট অ্যান্সার করতে হয়। তো এখানে 4টা পার্টে কোশ্চেন থাকে, এবিসিডি গ্রুপ, 4টা গ্রুপের প্রশ্ন থাকে, 4টা আলাদা আলাদা খাতায় লিখতে হয়। তো প্রত্যেকটা যে গ্রুপ আছে, এ বি সি ডি গ্রুপ বা হচ্ছে 1 2 3 4 নাম্বার যে কোশ্চেন, তার মধ্যে আবার 5টা করে শর্ট কোশ্চেন থাকে, ঠিক আছে। তো টোটাল হচ্ছে এই 4টা কোশ্চেন প্রত্যেকটাতে 25 করে 100 মার্কসের পরীক্ষা। তো এই 5টা পার্টে আমাদেরকে অ্যান্সার করতে হয়। তো প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে অনেক ছোট ছোট প্রশ্ন অ্যান্সার করতে হয়, প্রচুর লিখতে হয়। তো এই জন্যই আজকের এই সেশনটা যে আপনারা কতটুকু লিখবেন কিভাবে লিখবেন। তো আমি রিউমাটোলজি যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, রিউমাটোলজির উপরে কিছু শর্ট অ্যান্সার কোশ্চেন আপনাদের লেখার প্যাটার্নটা একটু দেখিয়ে দেবো। তো অ্যাজ এ হোল আমাদের যে রিটেন এক্সাম হয় পেপার 1 আর পেপার 2, এই দুটার মধ্যে পেপার 1-এ 100 মার্কস, পেপার 2-তে থাকে 100 মার্কস। টোটাল 200 মার্কসের মধ্যে আপনি যদি 120 মার্ক পান, মানে 60% মার্কস পান, তাহলে আপনি হচ্ছে রিটেন পাস করলেন। তো রিটেন পাস করার 7 থেকে 10 দিন পরে আমাদের হচ্ছে ক্লিনিক্যাল পরীক্ষা হয়। এই ক্লিনিক্যাল পরীক্ষা তো আবার আলাদাভাবে পাস করতে হয়। ক্লিনিক্যালের দুটো পার্ট থাকে, অসপি এবং হচ্ছে অসপি। অসপি পার্টে 10টা স্টেশন, প্রত্যেকটা স্টেশনে 5 মার্কস করে, টোটাল হচ্ছে 50 মার্কসের পরীক্ষা। আর এদিকে হচ্ছে অসপি যে স্টেশনটা থাকে, এখানে বেসিক্যালি আমাদের শর্ট কেস পরীক্ষা হয়। আমাদের মিড টার্মে কিন্তু কোনো লং কেস হয় না, শর্ট কেস পরীক্ষা হয়। তো এই শর্ট কেসের মধ্যে হচ্ছে আপনার 5টা স্টেশনের মধ্যে আপনার 4টা স্টেশনে থাকে হচ্ছে এক্সামিনেশন স্টেশন, আর একটা থাকে হচ্ছে হিস্ট্রি টেকিং সেশন। এই টোটাল 5টা স্টেশনে আপনার হচ্ছে 50 মার্কস। তাহলে টোটাল 100 মার্কসের মধ্যে আপনাকে যদি 60% মার্কস পান তাহলে আপনি হচ্ছে ক্লিনিক্যাল পরীক্ষা পাস করবেন। তাহলে এই হচ্ছে আমাদের রিটেন এক্সাম এবং হচ্ছে ক্লিনিক্যাল এক্সামের প্যাটার্ন। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদেরকে আসলে কিভাবে প্রিপারেশন নিতে হবে। আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম আমার কাছে এটা মনে হয়েছে যে মিড টার্ম পরীক্ষা অনেকেই বলেন অনেক সহজ, কিন্তু আপনি যদি গুছিয়ে এবং হচ্ছে কনসাইজ ওয়েতে প্রিপারেশন না নেন তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করা টাফ। কেন? কারণ আমাদের মিড টার্মের সিলেবাসটা হচ্ছে পুরাই এফসিপিএস ফাইনালের সিলেবাসের মতো, মানে আমাদের জেনারেল পেডিয়াট্রিক্স এর সবকিছুই থাকবে। কিন্তু পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু জায়গায় এমফাসিস দিতে হবে, কোন জায়গাগুলো মিড টার্মের জন্য পাশ করার জন্য করতে হবে, এই জিনিসটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। তো এটা দিয়ে অনেকে ভুল করেন যে অনেক কিছু হয়তো অনেক এলাবোরেটলি পড়ে ফেলেন, আবার অনেক কিছু স্কিপ করে যান। ব্যালেন্স রাখতে না পারলে মানে মিড টার্ম পরীক্ষা কিন্তু পাশ করাটা। এখন আমি আসি যে স্টাডি মেটেরিয়ালস আপনারা কি কি পরীক্ষার জন্য ব্যবহার করবেন। আমাদের যে এসবিএ পরীক্ষাটা হয়, এসবিএ তে আসলে জেনারেল পেডিয়াট্রিক্স এর সম্পূর্ণ বইয়ের উপরই কোশ্চেন আসে, এবং এসবিএ তে হচ্ছে মিড টার্মের সবচেয়ে কঠিন পার্ট। এবং এখানে যে এসবিএ কোশ্চেন গুলো হয়, এটা কিন্তু পার্ট 1 এর মতো সহজ হয় না। পার্ট 1 এর কোশ্চেন গুলো কিছুটা থাকে হচ্ছে সিনারিও বেসড, বা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স থেকে, অর্গানিজমস এর নাম, বিভিন্ন ইনফেকশাস ডিজিজের এরকম। কিন্তু মিড টার্মের যে কোশ্চেনটা হয় এসবিএ, সেটাতে আপনার একটা ডিজিজের ইটিওলজি, ক্লিনিক্যাল সিনারিও, ক্লিনিক্যাল ফিচার্স, ইনভেস্টিগেশন, কমপ্লিকেশন থেকে শুরু করে প্রগনোসিস এবং ট্রিটমেন্ট সব জায়গা থেকে প্রশ্ন আসে। তার মানে আপনাকে খুব ইলাবোরেটলি প্রত্যেকটা টপিকসে পড়তে হবে। এবং যারা হচ্ছে বুদ্ধিমান তারা যেটা করেন যে যখনই আপনি যে চ্যাপ্টারটা পড়বেন তখন সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট লাইনগুলোকে আপনাকে হাইলাইট করে ফেলতে হবে, যে কোন কোন জায়গাগুলোতে এসবিএ আসে, সেই জায়গাগুলোর উপর আমি বেশি এমফাসাইজ দিব। ঠিক আছে, বা যে যে লাইনগুলো আমার ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্কার দিয়ে হাইলাইট করে দিব, যাতে পরীক্ষার আগে আমি শুধু ওই পড়াটুকু মানে রিভিশন করে যেতে পারলে আমি মানে মিড টাইমে পাস করে ফেলতে পারবো।
ঠিক আছে, তো আমরা কি কি স্টাডি ম্যাটেরিয়াল ইউজ করবো? আবিদ হোসেন মোল্লা স্যারের যে 6th এডিশন বইটা এসেছে, আপনারা এটা হচ্ছে এসবিএ এর জন্য ফলো করবেন। এখান থেকে আপনার 80% এসবিএ কমন আসবে। এরপরে এমআর খান স্যারের বই থেকে আমাদের কিছু টপিকস প্রশ্ন আসে, যেমন হচ্ছে এন্ডোক্রাইনোলজি থেকে সরাসরি প্রশ্ন স্যারের বই থেকে এসেছে লাস্ট সেশন গুলোতে। তারপরে হচ্ছে জেনেটিক্স চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসে। তো যেগুলো হচ্ছে আবিদ হোসেন মোল্লা স্যারের বই একটু শর্ট আছে বা নেই বা কম, মানে অত বেশি ইলাবোরেটলি লেখা নেই, সেই জায়গাগুলো আপনারা হচ্ছে এমআর খান স্যারের বই থেকে ফলো করবেন। তো এটা আমরা যারা কোচিং এ অ্যাডমিটেড স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে এইটার মানে হাইলাইটেড পিডিএফ ভার্সনটা আমরা ক্লাসে দিয়ে দিই, আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে যারা অ্যাডমিটেড হবেন। আর তাদেরকে হচ্ছে এসবি এর জন্য কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কতটুকু পড়তে হবে, এগুলোর হাইলাইটেড পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে। আচ্ছা, এরপরে নেলসন আসলে অনেক বড় বই, এবং মিড টার্ম পরীক্ষা 2 বছরের মধ্যে নেলসন পড়ে পরীক্ষা দেওয়া সম্ভব না, এটা তো আমরা সবাই বুঝি। তবে নেলসনের কিছু কিছু ইম্পর্টেন্স জায়গা আছে যেখান থেকে মানে আমাদের মিড টার্ম পিডিয়াট্রিক্স এ এসবি তে প্রশ্ন আসে, বিশেষ করে হচ্ছে রিকেটস, তারপর হচ্ছে সিপি সেরেব্রাল পলসি, এগুলো দেখা যায় যে মিড টার্মের যে এসবি গুলো থাকে সেগুলো হচ্ছে নেলসনের লাইন সরাসরি তুলে দেয়। তো এত ডিটেলস নেলসন তো এখন শেষ মুহূর্তে পড়া সম্ভব না, তো আমরা যেটা করি কোচিং এ, আমাদের যে ইম্পর্টেন্ট যে নেলসনের লাইন গুলো আছে যেগুলো আপনাদের লাগতে পারে পরীক্ষার জন্য, সেগুলো কিছু শর্ট নোট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনার পরীক্ষার আগে ওই জায়গাগুলো শুধু একটু দেখে যাবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি এসএকিউ। এসএকিউ পার্টটা যদিও মনে হয় অনেক পড়াশোনা, কিন্তু মিড টার্মে পাশ করার জন্য মেইন, মানে রিটেন পাশ করার মেইন জায়গাই হলো এসিকিউ। আপনার যদি এসিকিউটা ভালো করে পড়া থাকে, এটা আপনার মিড টার্মের এসবিএ, আপনার যে ক্লিনিক্যাল পার্ট সবকিছুই কিন্তু কাভার করবে। এখানে মানে এসিকিউটা আসলে ভালো করে পড়তে হবে, এবং এসিকিউতে প্রচুর লিখতে হয়। যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই পরীক্ষার আগের 1 মাস লেখা প্র্যাকটিস করবেন, কারণ লেখা প্র্যাকটিস না থাকলে আপনি পরীক্ষার হলে খুব বেশি ফার্স্ট লিখে পাশ করে আসতে পারবেন না। ঠিক আছে, কারণ অনেক কিছু লিখতে হয়। তো এটার জন্য আমরা কি কি বই ফলো করব? এখানের জন্য আমরা এমআর মোল্লা স্যারের, আবিদ মোল্লা স্যারের বই, এমআর খান স্যারের বই ফলো করব। আর সাথে হচ্ছে ফারিয়া আপুর নোটস আছে, আমরা সবাই জানি যে ফারিয়া আপুর একটা নোট আছে, সেখান থেকে আমরা ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, কোশ্চেন গুলো কিভাবে লিখতে হয়, কতটুকু লিখতে হবে, এই নোটসটা আমরা ফলো করে মিড টার্মের প্রিপারেশনটা নিব রিটেনের জন্য। এরপরে আসি অসপি পার্ট। অসপি পার্টটা কিন্তু কঠিন হয়। কঠিন হয় বলতে এখানে আমাদের আসলে ফাইনালের মতোই অসপি আসে, এবং গোপেন স্যারের যে অসপি বইটা আছে এটা সম্পূর্ণটাই পড়া থাকতে হবে এবং খুব ভালো করে পড়া থাকতে হবে। গোপেন স্যারের অসপি বই দেখবেন আপনাদের জন্য প্রত্যেকটা সিস্টেমের সিনারিও, ডাটা অ্যানালাইসিস, তারপর হচ্ছে পেডিগ্রি, কিছু কাউন্সিলিং, তারপর আমাদের হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, পিক্টোগ্রাম, এক্স রে, সিটি স্ক্যান, প্রত্যেকটা জিনিস সম্পর্কে মোটামুটি ইম্পর্টেন্ট ডিজিজ গুলো দেওয়া আছে। তো গোপেন স্যারের অসপি বই যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই হয়তো আগে থেকে পড়েছেন। আমি যেটা বলি সবসময় যে গোপেন স্যারের অসপি বইটা হচ্ছে মিড টার্ম পাস করার ট্রাম্প কার্ড, কারণ এখানে যেভাবে প্রশ্নগুলো সাজিয়ে দেওয়া আছে একেবারে থরলি, এভাবে করে যদি আপনি ভালো করে বইটা 2 বার বা 3 বার শেষ করতে পারেন, এখান থেকে আপনি অসপি কমন পাওয়ার সাথে সাথে আপনার কিন্তু এসিকিউ এর যে লেখার প্যাটার্নটা এটাও আপনি বুঝতে পারবেন যে আপনাকে কতটুকু লিখতে হবে, কতটুকু বাদ দিতে হবে। স্যারের বই খুব সুন্দর করে ক্লিনিক্যাল সিনারিও গুলোর একটা সিনারিও দেওয়া আছে, এটা ডায়াগনোসিস কি, এটা 3টে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, 2টা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, এভাবে করে দেওয়া আছে। তো এই বইটা পড়লেই আপনি যদি অস্পি বইটা ভালো করে 1 বার বা 2 বার শেষ করতে পারেন, এটাই মিড টার্মে অস্পি পাস করার জন্য মোর দেন ইনাফ। কিন্তু আমরা যেটা ভুল করি যে অস্পিটা আসলে আমরা পরীক্ষার আগের মাসে বা ওই 1 মাস পড়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আসলে পাস করা টাফ, কারণ অনেক কিছু আছে এবং প্রত্যেকটা জিনিস আসলে মনে রাখার জন্য বারবার করে পড়তে হয়। তো এই অস্পি বইটা আপনারা যারা অলরেডি পড়েছেন তারা তো খুবই ভালো করেছেন, বাট যারা এখনো পড়া শুরু করেনি তারা এই অস্পি বইটা 2 বার থেকে 3 বার ভালো করে এখনই পড়া শুরু করেন, এবং প্রত্যেক দিন কিছু কিছু করে অস্পি পড়বেন। পরীক্ষার আগে 7 দিন 10 দিন অস্পি পড়ে কিন্তু অস্পি পাস করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি যে অ্যাটলাস অস্পি বুক। এখন লাস্ট এই 1-1.5 মাসে আমি বলবো না যে অস্পি বই আপনারা অ্যাটলাস বা অন্য কিছু পড়েন। এখন আসলে অ্যাটলাসের অস্পি বই, হলদার অস্পি বই, এগুলো আপনাদের জন্য পড়া টাফ হয়ে যাবে যেহেতু বইগুলো একটু ডিটেলস আছে। আর ফারিয়াপুর অস্পির একটা নোট আছে খুব শর্টকাটের মধ্যে, ওখানে কিছু ইম্পর্টেন্ট অস্পি দেওয়া আছে। আপনারা শুধু শেষ মোমেন্টে গোপেন স্যারের এই অস্পি বইটা এবং হচ্ছে ফারিয়াপুর অস্পি বই, এই 2টা জিনিসই ভালো করে দেখে ফলো করবেন। ঠিক আছে। এর বাইরে আমার মনে হয় এখন আর শেষ মুহূর্তে অস্পির জন্য ডিটেলস পড়ার দরকার নেই, যেহেতু মে মাসের বা পরে জুন মাসে পরীক্ষা। এরপর আসি ক্লিনিক্যাল প্রিপারেশন। ক্লিনিক্যাল প্রিপারেশনের জন্য আপনারা হচ্ছে শর্ট কেস আর লং কেস। ঠিক আছে, তো আমাদের যেহেতু এখন লং কেস নেই, তাহলে এখন মিড টার্মের জন্য শর্ট কেসটাই ভালো করে পড়তে হবে। তো শর্ট কেসের মধ্যে আমাদের ফারিয়াপুর যে শর্ট কেসের কিছু নোটস আছে, সরি নিগারাপুর, এটা আপনারা দেখতে পারেন। ফারিয়াপুরও শর্ট কেসের নোট আছে, বাট নিগারাপুর শর্ট কেসের নোটটা হচ্ছে খুব গোছানো দেওয়া।
তো ওখান থেকে আপনারা ইম্পর্টেন্ট যে এক্সামিনেশন গুলো আছে, যেমন সিভিএস এক্সামিনেশন, তারপর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, অ্যাবডোমেন, তারপর সেরিব্রাল ফাংশন টেস্ট, মানে ইম্পর্টেন্ট যে শর্ট কেস গুলো আছে সেগুলো আপনারা বারবার করে প্র্যাকটিস করবেন। এবং অবশ্যই এই 1-1.5 মাস প্রতিদিন একটা করে এক্সামিনেশন প্র্যাকটিস করবেন। এক্সামিনেশন জিনিসটা এমন যে আপনি যদি প্র্যাকটিস করেন আপনি খুবই ভালো পারবেন, কিন্তু যদি আপনি এক্সামিনেশন প্র্যাকটিস না করেন ডেইলি, পরীক্ষার হলে গিয়ে কিন্তু হুট করে আপনি এক্সামিনেশন করতে পারবেন না। এটা আমাদের কিন্তু সবারই একটা বড় ল্যাকিংসের জায়গা। আমরা যারা পাশ করে মিড টার্ম পাশ করে এসেছি, এখন যখন আবার অনেকদিন থেকে এক্সামিনেশন প্র্যাকটিস করছি না, দেখা যায় হঠাৎ করে এক্সামিনেশন করতে গেলে অনেক পয়েন্ট মিস হয়ে যায়। তাহলে পরীক্ষা যারা দিবেন, পরীক্ষার্থীদের জন্য একটা ফরজ কাজ হচ্ছে আপনি প্রতিদিন ওয়ার্ডে গিয়ে আপনি যে পেশেন্টটাই দেখেন, লাইক আপনি একটা নেফ্রোটিক সিন্ড্রোমের বাচ্চা দিচ্ছেন, তার উপর আপনি একটা জেনারেল এক্সামিনেশন প্র্যাকটিস করে ফেলেন। একটা নেফ্রোটিকের বাচ্চার উপর আপনি অ্যাবডোমেন এক্সামিনেশন প্র্যাকটিস করে ফেলেন। মানে আপনাকে প্রত্যেকদিন একটা বা দুটো এক্সামিনেশন প্র্যাকটিস করা মাস্ট পরীক্ষা পাস করার জন্য। ঠিক আছে? এরপর আসেন হচ্ছে মর্তুজা স্যারের শর্ট কেস। মর্তুজা স্যারের শর্ট কেসে যারা একটু ইলাবোরেটলি পড়েন বা হচ্ছে যারা একটু ক্রস কোশ্চেন গুলো দেখে যেতে চান, তারা মর্তুজা স্যারের শর্ট কেস অথবা আনন্দ কিছু ফলো করতে পারেন। বাট আমার কাছে মনে হয় পরীক্ষার এই 1-1.5 মাস যারা এখনো ভালো করে প্রিপারেশন গোছাননি, তাদের জন্য শুধু নিগারাপুর শর্ট কেসটা ভালো করে ফলো করলে অ্যাটলিস্ট শর্ট কেসে একটা গোছানো প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আসি টিপস এন্ড ট্রিক্স। পরীক্ষায় পাশ করার জন্য আসলে কিছু স্ট্র্যাটেজি থাকে, কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে। পড়াশোনা কিন্তু আমরা সবাই করি, 2 বছর ধরে যারা ট্রেনিং করছি সবাই কিন্তু ডিটেলসে পড়াশোনা করেছি। কিন্তু দেখা যায় যে পরীক্ষার আগে টিপস এন্ড ট্রিক্স, ইম্পর্টেন্স জায়গা, স্ট্র্যাটেজি মেনটেন করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সময় আপনাকে পড়তে হবে স্ট্র্যাটেজিক ওয়েতে। এই 1-1.5 মাস সময় আপনি কিভাবে পড়বেন? প্রথমে হচ্ছে এটা করবেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবেন। কোশ্চেন সলভ করা খুবই গুরুত্বপূর্ণ। মিড টার্মের মানে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু পেট কোশ্চেন আছে স্যারদের, যেখান থেকেই স্যার বেশি প্রশ্ন করেন। হ্যাঁ, যেমন হচ্ছে আমি যদি বলি যে এডিসনস ডিজিজ আমরা ওয়ার্ডে হয়তো অত বেশি অহরহ পাই না, কিন্তু মিড টার্মের কোশ্চেন সলভ করলে আপনি দেখবেন যে এডিসনস ডিজিজ থেকে কয়েকবার প্রশ্ন এসেছে। তার মানে আপনাকে এডিসনস ডিজিজটা ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে যদি বলি মেনিনগোকাল সেপ্টিসেমিয়া। হ্যাঁ, মেনিনগোকাল সেপ্টিসেমিয়া এটা কিন্তু আসলে ওয়ার্ডে অত বেশি কমন না, কিন্তু দেখা যায় মিড টার্মের প্রশ্নগুলোতে মেনিনগোকাল সেপ্টিসেমিয়া থেকে 2-3 বার প্রশ্ন এসেছে। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম এন্ডোক্রাইনোলজিতে প্রত্যেক সেশনেই দেখা যায় যে এখান থেকে, যেহেতু ডায়াবেটিস বাচ্চাদের ক্ষেত্রে একটু কম কমন, এই কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম গুলো মানে থাইরয়েড মানে এন্ডোক্রাইনের মধ্যে থাইরয়েড ডিসঅর্ডার গুলোই কমন। তো দেখা যায় কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম থেকে স্যাররা প্রশ্ন করতে পছন্দ করেন। তারপর কিছু শর্ট নোট টাইপের প্রশ্ন আসে বা কিছু পার্থক্য থেকে প্রশ্ন আসে, যেমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস এর মধ্যে ডিফারেন্সেস, ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন, তারপরে হচ্ছে হার্শপ্যান ডিজিজ এবং হচ্ছে কনস্টিপেশনের মধ্যে ডিফারেন্স, মানে এইরকম কিছু কিছু ডিফারেন্স থেকে প্রশ্ন আসে। তারপর শর্ট স্টেচারের মধ্যে কনস্টিটিউশনাল শর্ট স্টেচার আর হচ্ছে মানে প্যাথোলজিক্যাল শর্ট স্টেচারের মধ্যে ডিফারেন্স, এসএলই এসজেআই এর মধ্যে ডিফারেন্স, এরকম কিছু কিছু ডিফারেন্স থেকে কিন্তু মিড টার্মের প্রশ্ন আসে। তো প্রিভিয়াস এর কোশ্চেন গুলো যদি আপনার দেখা থাকে, আপনি কিন্তু সহজে কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারবেন। কিন্তু আপনার যদি মনে করেন আপনি সবকিছু করতে জানি শেষ সময়, তাহলে দেখা যাবে যে একটা চ্যাপ্টার হয়তো আপনি খুব ভালো করে পড়লেন আর একটা চ্যাপ্টার পড়ারই সুযোগ পেলেন না। এটা করা যাবে না। প্রত্যেকটা চ্যাপ্টার আপনাকে পড়ে যেতে হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জায়গাগুলো আপনাকে পড়ে যেতে হবে। এবং স্যাররা কিন্তু প্রত্যেকটা টপিকসই টাচ করেন, যেহেতু এখানে অনেকগুলো ছোট ছোট প্রশ্ন আসে। তো প্রচুর জায়গা থেকে প্রশ্ন আসে, মানে স্যাররা নিউট্রিশনাল ডিসঅর্ডার থেকে জিআইটি হেপাটোলজি থেকে শুরু করে আইএনসিআই কোনো টপিক্সই বাদ রাখে না। প্রত্যেকটা টপিক্স থেকে অল্প অল্প করে প্রশ্ন প্রশ্ন দেন, যেহেতু মার্ক ডিস্ট্রিবিউশনটা ওভাবেই দেওয়া থাকে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভটা মাস্ট। এরপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ার অস্পি অস্পি সলভ করা। প্রিভিয়াস ইয়ারে অবশ্যই অস্পি এবং অস্পি সলভ করে যাবেন। এটা আমরা কোচিং এর মধ্যে যে ক্লাস নিব, অস্পি ক্লাস নিয়েছি, তো সেগুলোর মধ্যে আমরা প্রিভিয়াস ইয়ারে অস্পি কোনগুলো এসেছে আসতে পারে এরকম আমরা সলভ করে দিই। অস্পির ক্ষেত্রেও তাই, যে প্রিভিয়াস ইয়ারে যে অস্পি গুলো এসেছে, যে কোন এক্সামিনে শর্ট টেস্টে এসেছিল আগেরবার, যেমন সিভিএস এসেছে বেশ কয়েকবার, প্রিকোডিয়াম এক্সামিনেশন এসেছে, তারপরে মুয়াক মেজারমেন্ট এসেছে, তারপর হচ্ছে এমপিএস প্লট করা, একটা হিস্ট্রি টেকিং এর মধ্যে এজিএন এর হিস্ট্রি, এসজিআই এর হিস্ট্রি, তারপর হচ্ছে ইপিলেপসির হিস্ট্রি। তাহলে যেগুলো জায়গা ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ক্লাসের মধ্যে বলে দেওয়া হবে যে কোন কোন জায়গাগুলোর উপর আপনারা এমফাসাইজ দিবেন। তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন নেওয়াটা সহজ হবে, যে এই ইম্পর্টেন্ট জায়গাগুলো আপনি পরীক্ষার আগে বারবার করে পড়বেন এবং দেখবেন। এরপরে যেটা বলেছি অলরেডি, যে ডেইলি এক্সামিনেশন প্র্যাকটিস করা, এটা আসলে মাস্ট মাস্ট। আপনাকে অবশ্যই ডেইলি একটা বা দুটা করে এক্সামিনেশন প্র্যাকটিস করতে হবে পরীক্ষায় পাশ করার জন্য। এরপর আসলে অসপি সলভ করা। আমি সবসময় অসপি সলভ করার উপর বেশি গুরুত্ব দিই,
কারণ আমার কাছে মনে হয় যারা অসপি সলভ ভালো করে করে যায় তাদের জন্য এসিকিউ অ্যান্সার করাটা সহজ হয় এবং হচ্ছে সাথে অসপি পাস করাটাও সহজ হয়। তো অসপির জন্য আপনারা গোপেন স্যারের অসপিবিলিটি ভালো করে পড়েন, আর সাথে হচ্ছে ফারিয়াপুর অসপি যে নোটটা আছে সেটা। ঠিক আছে, কিন্তু অসপি যখন পড়বেন এমন ভাবে পড়বেন যাতে এক্সট্রা ইনফরমেশন গুলো ওই বইয়ের মধ্যে লিখে ফেলবেন, যাতে আপনাকে বারবার পরীক্ষার আগে কয়েকটা বই খুলতে না হয়। যেমন হয়তো আপনাকে একটা ডিজিজের সিনারিও দেওয়া আছে, সেটা ইনভেস্টিগেশন আর কমপ্লিকেশন দেওয়া আছে, ট্রিটমেন্টটা বইয়ের মধ্যে দেওয়া নেই। আপনি সঙ্গে সঙ্গে মেইন বই থেকে ট্রিটমেন্টটা দেখে ওখানে লিখে নোট করে ফেলেন। তাহলে পরীক্ষার আগে যখন আপনি হসপিটাল রিভিশন করবেন আপনার জন্য প্রিপারেশন নেওয়াটা সহজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসে যে গুড একাডেমিক এক্সপোজার। এটা আসলে আমরা যারা পেডিয়াট্রিক্স এ ট্রেনিং করি সবারই কম বেশি থাকে, কারণ পেডিয়াট্রিক্স এ আমাদের সিলেবাসটা এমন যে এখানে মানে মোটামুটি ভালোই টপিকস। আচ্ছা, আমি 1 মিনিট একটু হচ্ছে পজ দিচ্ছি, 1 মিনিট পরে আমি আবার আহ ম্যাডাম কি ক্লাস বন্ধ করে দিয়েছেন? ম্যাম ক্লাস কি শেষ? হ্যালো। নজরুল ভাই, আমি শুরু করছি 2 মিনিট পরে। আচ্ছা, আমি ক্লাসটা আবার শুরু করি। আমার একটু অফিসে ফোন থাকাতে একটু আমি ইন্টারাপ্ট হয়েছি। আচ্ছা, এরপর যেটা বলছিলাম যে গুড একাডেমিক এক্সপোজার, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যারা পেডিয়াট্রিক্স এ ট্রেনিং করি আমাদের মোটামুটি সবারই একাডেমিক এক্সপোজার থাকে, কারণ হচ্ছে আমাদের দেখা যায় প্রত্যেক জায়গাতে মর্নিং সেশন হয়। তো এখানে যে একাডেমিক ডিসকাশন গুলো হয় এখান থেকেও আসলে অনেক কিছু শেখা যায়, জানা যায়। তবে আপনাদের লাস্ট মোমেন্টের জন্য আমি বলবো যে এই 1 মাস আপনারা যে জিনিসগুলোর উপর বেশি ফোকাস করবেন, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা, প্রিভিয়াস ইয়ার অসপি এবং অসপি সলভ করা, ডেইলি এক্সামিনেশন প্র্যাকটিস করা, এবং গোপেন স্যারের অসপি বইটা খুব ভালো করে শেষ করে যাও। তাহলে আপনারা মিড টার্ম পরীক্ষাটা পাশ করাটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এই আমি মোটামুটি প্রিপারেশন নিয়ে বললাম। এখন আমি আমাদের যে একটা টপিক ছিল ডেমো ক্লাসে সেটা হচ্ছে রিউমাটোলজি। তো এই রিউমাটোলজি সম্পর্কে একটু টপিক ইম্পর্টেন্ট কয়েকটা ক্লাস মানে কথাবার্তা বলি। আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ যখন আমরা করবো, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে গিয়ে যেটা হয় যে আমরা আসলে নিজেরা হয়তো একটু দেখে শর্টকাটে সলভ করি, কিন্তু আমার কাছে মনে হয় যে এই শেষ সময়ে এসে আপনারা যদি একটু লিখে লিখে সলভ করেন কোশ্চেন গুলা, এটা পরীক্ষার হলের জন্য আসলে খুবই বেনিফিট হয়। মানে আমি নিজে যখন কোশ্চেন গুলো সলভ করে করেছিলাম, তারপর পরীক্ষার আগে যখন রিভিশন দিতে গিয়েছি আমার কাছে অনেক বেশি কনফিডেন্স লেগেছে যে আমি হচ্ছে পড়ে এসেছি। তো দেখা যায় অনেকেই আছেন যে হয়তো ছোট ছোট করে একটু শর্টকাটে লিখে লিখে প্র্যাকটিস করেন, এই জিনিসটা পরীক্ষার জন্য খুব এফেক্টিভ। একদম মুখে মুখে শুধু পড়ে গেলাম, পরীক্ষার আগে কোনো লেখালেখি করলাম না, তখন দেখা যায় যে পরীক্ষার হলে আসলে হাত চলতে চায় না। তো আমি কয়েকটা ইম্পর্টেন্ট যে জায়গাগুলো থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে এবং কয়েকটা সিনারিও বেস কোশ্চেন দেখাই, এগুলো আমার নিজের হাতেই সলভ করা। যারা কোচিং এ অ্যাডমিট আছেন তাদেরকে এগুলো দিয়ে দেওয়া হবে, প্রোভাইড করে দেওয়া হবে। তো আমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করি। আচ্ছা, একটা কোশ্চেন ছিল জুলাই 2023-এ, যে এ 12 years old girl brought to the hospital for abnormal voluntary movements on extremities. There is history of gradual deterioration of school performance for last 3 months and previous history of repeated attack of tonsillitis.
আচ্ছা, এই জায়গাটা কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে একটা বাচ্চা যখন একটা অ্যাবনর্মাল ইনভলেন্টারি মুভমেন্ট নিয়ে আসলো, সাথে তার স্কুল পারফরমেন্স ডিটোরিয়েশন, এটা অনেক কিছুই আসলে হতে পারে, উইলসনস ডিজিজ থেকে শুরু করে অনেক কিছু হতে পারে, নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার হতে পারে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট ক্লুটা হচ্ছে বাচ্চার হচ্ছে প্রিভিয়াসলি একটা টনসিলাইটিস এর হিস্ট্রি ছিল। হ্যাঁ, এটাই একমাত্র ক্লু এই কোশ্চেনটা ডায়াগনোসিস করার জন্য। যে বাচ্চা টনসিলাইটিস এর হিস্ট্রি ছিল, তার মানে তার টনসিলাইটিস কি দিয়ে হয়? আমাদের গ্রুপ বি স্ট্রেপ্টোককাস দিয়ে হয়। গ্রুপ বি স্ট্রেপ্টোককাস দিয়ে ইনফেকশন হওয়ার পরে পরবর্তীতে যদি একটা বাচ্চা ইনভলেন্টারি মুভমেন্ট নিয়ে আসে বা গ্র্যাজুয়াল স্কুল পারফরমেন্স ডিটোরিয়েশন নিয়ে আসে, তাহলে আপনাকে কিন্তু এটা চিন্তা করতে হবে যে এটা রিউমাটিক ফিভারের সাথে কোরিয়া কিনা। তাহলে এটা ডায়াগনোসিস হবে রিউমাটিক কোরিয়া বা সিডেনহামস কোরিয়াও আপনি বলতে পারেন। ঠিক আছে, রিউমাটিক কোরিয়া বা সিডেনহামস কোরিয়া। যদি এখানে জ্বরের কথা বলা থাকতো, তাহলে আপনি অ্যাকিউট রিউমাটিক ফিভার কোরিয়া বলতে পারেন। আদারওয়াইজ আপনাকে ডায়াগনোসিসটা বলতে হবে রিউমাটিক কোরিয়া অথবা সিডেনহামস কোরিয়া। ঠিক আছে, এরপর ছিল সেকেন্ড প্রশ্ন যে ইম্পর্টেন্ট কি কি ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে টু রিচ দ্য ডায়াগনোসিস। আমরা কি কি এক্সামিনেশন বা ফিজিক্যালি মানে কি কি ক্লিনিক্যাল ফিচার্স আমরা খুঁজবো যে বাচ্চাটার এই ডিজিজ ডায়াগনোসিসটাতে পৌঁছানোর জন্য? যেমন তার কোনো জ্বরের হিস্ট্রি ছিল কিনা বা তার এখন জ্বর আছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। যে টনসিলাইটিস তো ছিল, সাথে তার কোনো জ্বর ছিল কিনা, কোনো জয়েন্ট ইনভলভমেন্ট ছিল কিনা। যেহেতু আমাদের রিউমাটিক হার্ট ডিজিজ বা সরি রিউমাটিক ফিভারের ক্ষেত্রে কি থাকে, মেজর ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের পড়েছি আমরা যে এখানে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস থাকবে, তারপরে হচ্ছে রিসেন্টলি সিডেনহামস কোরিয়া থাকে, হ্যাঁ, কার্ডাইটিস থাকে, তারপরে হচ্ছে ইরিথ্রেমা মার্জিনিটাম সাবকিউটেনিয়াস নোডিউল থাকে। ঠিক আছে, তারপর মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে ফিভার থাকে, আর্থ্রালজিয়া থাকে। তাহলে আপনাকে এই যে মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে যে যে ফিচার্স গুলো আমরা থাকি, সেগুলো আমরা সার্চ করব টু রিচ দ্য ডায়াগনোসিস। তাহলে আমরা একটা ফিভারের হিস্ট্রি ছিল কিনা এটা নিব, কোনো জয়েন্ট পেইন, জয়েন্ট সোয়েলিং বা টেন্ডারনেস, হ্যাঁ, বা জয়েন্ট মুভমেন্ট লিমিটেশনের কোনো হিস্ট্রি ছিল কিনা, এটা ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে স্কিন ম্যানিফেস্টেশন, কোনো তার সাবকিউটেনিয়াস নোডিউল, ইরিথেমা মার্জিনিটাম, মানে যেগুলো মেজর ক্রাইটেরিয়ার মধ্যে ছিল, সেগুলো আছে কিনা নিতে হবে। এরপরে খুবই ইম্পর্টেন্ট যে তার কোনো হার্টে মারমার আছে কিনা। ঠিক আছে, যদি তার রিউমাটিক হার্ট ডিজিজ থাকে, তাহলে কিন্তু তার হার্টে কোনো মারমার পাওয়া যেতে পারে। ঠিক আছে, এবং কি ধরনের মারমার পাওয়া যায়? ইউজুয়ালি প্যানসিস্টোলিক মারমার পাওয়া যায় এপিক্যাল এরিয়াতে। তাহলে মারমারের কোনো হিস্ট্রি আছে কিনা এটা আমরা জানবো। এরপর আমরা এক্সামিনেশনে আসি। এক্সামিনেশনের মধ্যে আমাদের এখানে যে এক্সামিনেশন গুলো আমরা ক্লিনিক্যাল ফিচার্স এ দেখেছি, এক্সামিনেশনের মধ্যে তাহলে আমরা এগুলোই সার্চ করব। জেনারেল অ্যাপিয়ারেন্সটা কেমন, যে বাচ্চাটা হতে পারে যে ফেব্রাইল বা টক্সিক। হ্যাঁ, যদি ফেব্রাইল বাচ্চা হয় তাহলে টেম্পারেচার রেজড থাকবে, স্কিনে কোনো র্যাশ থাকতে পারে, সাবকিউটেনিয়াস নোডিউল বা ইরিথেমা মার্জিনিটামের কোনো র্যাশ থাকতে পারে। তারপর এই ধরনের বাচ্চাদের আমাদের যে রিউমাটিক ফিভার থাকে, রিউমাটিক ফিভার বা রিউমাটিক হার্ট ডিজিজে কিন্তু ট্যাকিকার্ডিয়া থাকে। স্পেশালি হচ্ছে আমাদের তো দেখা যায় যে একটা বাচ্চা যখন মুভমেন্ট করে, দৌড়াদৌড়ি খেলাধুলা করে, তখন হার্টবিট একটু বেশি পাওয়া যায়। বাট এদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্লিপিং ট্যাকিকার্ডিয়া। এই জিনিসটা আপনি একটু পয়েন্ট করে লিখে রাখেন যে রিউমাটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে কিন্তু স্লিপিং ট্যাকিকার্ডিয়া, মানে যখন বাচ্চাটা ঘুমায় তখন কি হয়, আমাদের কিন্তু বাচ্চাদের হার্ট রেট বা আমাদের বড়দেরও হার্ট রেটটা কমে যায়। কিন্তু এই বাচ্চাগুলোর ক্ষেত্রে যাদের রিউমাটিক হার্ট ডিজিজ আছে বা রিউমাটিক ফিভার এর হিস্ট্রি আছে, তাদের কিন্তু স্লিপিং অবস্থাতে হার্ট রেটটা বেশি থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে। ঠিক আছে, তার মানে হচ্ছে ইনক্রিজ হার্ট রেট, এটা আমরা নোটিস করবো যে হার্ট রেটটা তার বেশি কিনা। এরপরে আমরা বিপি, রেসপিরেটরি রেট এগুলো দেখবো। সাথে হচ্ছে সিভিএস এক্সামিনেশনটা খুব গুরুত্বপূর্ণ, যে সিভিএস এক্সামিনেশনের মধ্যে আমরা কোনো মারমার পাচ্ছি কিনা তাদের মাইট্রাল এরিয়াতে। হ্যাঁ, মাইট্রাল এরিয়াতে আমরা কোন ধরনের মারমার পাবো? এখানে হচ্ছে মাইট্রাল যদি রিজার্জিটেশন থাকে, তাহলে প্যানসিস্টোলিক মারমার পাবো। আর মাইট্রাল স্টেনোসিস হলে সেক্ষেত্রে আমরা হচ্ছে মিড ডায়াস্টোলিক মারমার পাবো। ঠিক আছে, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যখন আমরা অ্যাকিউট ডিজিজ মানে অ্যাকিউট কন্ডিশনে থাকবে পেশেন্টটা, তখন তার হচ্ছে মারমারটা চেঞ্জিং মারমার থাকে। কিন্তু যখন পরবর্তীতে এটা ক্রনিক ডিজিজ হয়ে যায়, তখন মারমারটা ফিক্সড হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা আসি স্পেসিফিক এক্সামিনেশন। কোরিয়ার জন্য আমরা স্পেসিফিক কি এক্সামিনেশন করব, যে তার আদার্স কি কি আছে। তো কোরিয়ার মধ্যে আমরা কিন্তু অ্যাবনর্মাল মুভমেন্টস ছাড়াও পেশেন্টের আরো কিছু কিছু জিনিস পাই, যেমন হচ্ছে মিল্ক মেড গ্রিপ, হাতের একটা অ্যাবনর্মাল মুভমেন্ট থাকে, তারপর টাং, হ্যাঁ, ওয়ার্মিং অফ দ্য টাং, মানে টাঙের একটা অ্যাবনর্মাল মুভমেন্ট থাকে, স্পুনিং এন্ড প্রোনেশন অফ দ্য হ্যান্ড। হ্যাঁ, এই জিনিসগুলো আছে কিনা। প্লাস হচ্ছে হ্যান্ড রাইটিং ডিটোরিয়েশন, এটা তো আমরা দেখেছি যে স্কুল পারফরমেন্স ডিটোরিয়েট হচ্ছে, সাথে হ্যান্ড রাইটিংটাও ডিটোরিয়েশন হচ্ছে কিনা। এই জিনিসগুলো স্পেসিফিক এক্সামিনেশনে হিস্ট্রি নিব। এরপরে ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশনের মধ্যে পেশেন্টের আমাদের ডায়াগনোসিসে রিচ করার জন্য যে ইনভেস্টিগেশন গুলো, সেগুলো আমাদেরকে আগে লিখতে হবে। ঠিক আছে, তো এভাবে আমরা লিখতে পারি যে টু রিচ দ্য ডায়াগনোসিস, টু সি দ্য কমপ্লিকেশন। ঠিক আছে, তাহলে সিবিসি, প্রথমে সিবিসি তে আমরা কি পাবো? যেহেতু এটা হচ্ছে আমাদের মানে অ্যাকিউট ফেজ যদি আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু এটা ব্যাকটেরিয়াল প্রিডিসপোজিশন থাকে, তাহলে এখানে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস আমরা পেতে পারি।
ঠিক আছে, হিমোগ্লোবিন নর্মালও থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে লো থাকে। আর পিবিএফ আমরা ইউজুয়ালি নর্মাল পাবো। এরপরে হচ্ছে অ্যাকিউট ফেজ যে রিঅ্যাক্টেন্ট গুলো আছে, যেমন ইএসআর, সিআরপি, এগুলো রিউমাটিক হার্ট ডিজিজ বা রিউমাটিক কোরিয়ার ক্ষেত্রে অনেক বেশি থাকে, রিউমাটিক ফিভারের ক্ষেত্রে। ঠিক আছে, এক্স রে করলে আমরা নর্মালও পেতে পারি, অথবা যদি তার হার্ট ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে মেগা মানে কার্ডিওমেগালি পাওয়া যেতে পারে। ইসিজি করলে কি পাবো? ইসিজির এই ক্রাইটেরিয়াটা কিন্তু আমাদের মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যে তার প্রলং পিআর ইন্টারভাল থাকবে। যদি তার ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক থাকে তাহলে পিআর ইন্টারভালটা প্রলং হবে। ইকো করে যদি আমরা ইসিজি বা এক্স রেতে সাসপিশিয়াস কিছু পাই তাহলে আমরা ইকো করাবো। ইকোতে আমরা দেখবো যে কার্ডিয়াটিসের কোনো ফিচার্স আছে কিনা, বিশেষ করে যদি তার ভালভ ইনভলভমেন্ট হয়, মানে এন্ডোকার্ডিয়াটিস হয়, ভালভুলার ইনভলভমেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইকোতে হচ্ছে ফাইন্ডিংস পাবো। এরপরে আমরা ডায়াগনোসিস কে রিচ করার জন্য তার থ্রোট সোয়াব কালচার করতে পারি, এএসও টাইটার করতে পারি। এগুলোতে আমরা সাধারণত এএসও টাইটার রিস্ক পাবো। তারপর হচ্ছে যদি থ্রোট সোয়াব কালচার করা হয়, যেহেতু একটা বাচ্চাটা অনেকদিন পরে এসেছে, বাট যদি রিসেন্ট এক সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে আসে, সেই ক্ষেত্রে থ্রোট সোয়াব কালচারও পজিটিভ আসতে পারে। এছাড়া আর কি করা যেতে পারে? অ্যান্টিবডির মধ্যে হচ্ছে অ্যান্টি ডিএনএসবি, হ্যালুরোনিডেস, এগুলো হচ্ছে রেস্ট থাকতে পারে। ঠিক আছে, তার মানে আপনাকে এই ডিজিজটাতে ডায়াগনোসিসের জন্য প্রথমে কি করতে হবে, যে ডায়াগনোসিসটা আমাদের সিনারিওটাতে ডায়াগনোসিসটা লিখতে হবে। এরপরে কোশ্চেন অ্যান্সার অনুযায়ী যে ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা কি পাচ্ছি, আহ তারপর হচ্ছে ইনভেস্টিগেশন আমরা কি কি করব, এরপর আমরা ট্রিটমেন্ট কি দিব, হাউ টু ডু প্ল্যান টু ট্রিট দ্য চাইল্ড। এখন বাচ্চাটাকে ট্রিটমেন্ট করার জন্য আমরা কি করতে পারি? প্রথমেই পেডিয়াট্রিক্সের একটা জিনিস আমরা কমন একটা প্যাটার্নে লিখবো, সেটা হচ্ছে কাউন্সেলিং। যে কোনো বাচ্চার যে কোনো ডিজিজের ট্রিটমেন্ট প্রথমেই হচ্ছে কাউন্সেলিং করতে হবে টু দ্য প্যারেন্টস অ্যাবাউট ইটস ডিজিজ, এর ন্যাচারাল হিস্ট্রি, কমপ্লিকেশন, ট্রিটমেন্টের পারপাসটা কি, কোনো কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে কিনা, প্রগনোসিসটা কি, এই জিনিসটা সম্পর্কে লিখবো। তারপর যে ডিজিজ গুলোর লং টার্ম ওষুধ খেতে হবে, তার লং টার্ম যে ডিজিজের যাতে সে ওষুধগুলো মেডিসিন গুলো নেয় তার জন্য কাউন্সিলিং করতে হবে। যদি প্রোফাইলিসিস থাকে তাহলে প্রোফাইলিসিস সম্পর্কে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা করবো যেটা যে সাপোর্টিভ ম্যানেজমেন্ট এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট। তো এটার ক্ষেত্রে সাপোর্টিভ ম্যানেজমেন্ট হচ্ছে কি, বাচ্চাকে প্রপার রেস্ট দিতে হবে, স্লিপ, তারপর হচ্ছে অ্যাডিকুয়েট হাইড্রেশন এন্ড নিউট্রিশন মেনটেন করতে হবে, এবং হচ্ছে বাচ্চাকে ক্লোজ মনিটরিং এর মধ্যে রাখতে হবে যে কোনো তার কার্ডিয়াটিসের ফিচার বা কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা। এগুলো হচ্ছে আমার সাপোর্টিভ ম্যানেজমেন্ট। তাহলে এক নম্বরে হচ্ছে আমরা কাউন্সিলিং লিখবো, 2 নম্বরে হচ্ছে আমরা সাপোর্টিভ ম্যানেজমেন্ট গুলো লিখবো, আর 3 নম্বরে হচ্ছে আমরা স্পেসিফিক ম্যানেজমেন্ট লিখবো। স্পেসিফিক ম্যানেজমেন্ট কি? স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। অ্যান্টিবায়োটিক্স আমরা হচ্ছে ফেনোক্সিমিথাল পেনিসিলিন দিই 50 মিলিগ্রাম করে পার কেজি পার ডে। মিড টার্মে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ড্রাগস এর ডোজ অ্যাডিকুয়েট ডিউরেশন সহ লিখে দিতে হবে। যেমন ফেনোক্সিমিথাল পেনিসিলিন আমরা কিভাবে দিব, অ্যাকিউট কন্ডিশনে আসলে 50 মিলিগ্রাম পার কেজি পার ডে করে আমরা দিব 6 আওয়ারলি। এটা দিব হচ্ছে 10 দিন পর্যন্ত, অথবা আদার ড্রাগ অপশন গুলো আপনারা লিখে দিতে পারেন ডোজ সহ। এরপরে হচ্ছে ট্রিটমেন্ট। এখানে আমার পেশেন্টে কি নিয়ে এসেছে, যে সিডেনহামস কোরিয়া বা রিউমাটিক কোরিয়া নিয়ে এসেছে, তাহলে রিউমাটিক কোরিয়া ম্যানেজমেন্ট অবশ্যই লিখতে হবে, যে এটার জন্য আমরা কি ইউজ করি, ফেনোবারবিটাল ইউজ করি। 16 থেকে 32 মিলিগ্রাম এভরি 6 to 8 আওয়ারলি ইজ এ ড্রাগ অফ চয়েস। ঠিক আছে, এরপরে হচ্ছে ফেনোবারবিটাল যদি ইফেক্টিভ না হয় তাহলে সেক্ষেত্রে আমরা হ্যালোপেরিডল বা ক্লোনাজিপাম দিতে পারি। তাহলে এই জিনিসটা আমরা একটু লিখে দিব যে এগুলো কতদিন দিব, কতটুকু ডোজে দিব। এরপর ডিউরেশন অফ দ্য ট্রিটমেন্টটা কিভাবে দিতে হবে। আর যদি সাথে, এখানে যদি এটা ছিল না বাট আমি একটু বলে দিই, যদি কার্ডাইটিস থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাসপিরিন দেই, তারপর হচ্ছে লাইফ লং প্রোফাইলেক্সিস দিই, সেই জিনিসগুলো মেনশন করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর নেক্সট আরেকটা কোশ্চেন নিয়ে একটু ডিসকাশন করি। এটাও অনেকবার প্রশ্ন এসেছে যে এ 7 year old child প্রেজেন্টেড উইথ পেইনফুল সোয়েলিং অফ দ্য রাইট নি জয়েন্ট, মানে একটা সিঙ্গেল জয়েন্টে, আমার সিঙ্গেল জয়েন্টে 7 বছরের বাচ্চার সিঙ্গেল জয়েন্টে পেইন এবং সোয়েলিং আছে। ঠিক আছে, তাহলে এটা ডিডি কি হতে পারে? 1 নাম্বার ডিডি, একটা যখন সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট হবে শর্ট ডিউরেশন, তখন আমরা প্রথম যদি চিন্তা করবো যেটা কি হতে পারে, সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, যে কোনো একটা ইনফেকশন থেকে তার হচ্ছে ইনফ্লামেশন হয়ে আর্থ্রাইটিস হয়েছে। অথবা হতে পারে অলিগো আর্টিকুলার জেআই, যেহেতু এখানে ডিউরেশনটা বলা নেই, যদি শর্ট ডিউরেশন বলা থাকতো তাহলে কিন্তু আমরা জেআই নিয়ে আসতাম, কিন্তু যেহেতু এখানে ডিউরেশন বলা নেই, সিঙ্গেল জয়েন্টের একটা ডিডি কিন্তু আমাদের অলিগো আর্টিকুলার জেআইও আসবে। এরপরে আসতে পারে হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, হিমোফিলিক আর্থ্রাইটিস। এখানে ফিমেল চাইল্ড বললে, যদি এখানে মেল বা ফিমেল মেনশন করা থাকতো তাহলে আমরা আসলে চিন্তা করতাম যে হিমোফিলিয়া বলবো কিনা। যেহেতু এখানে মেল ফিমেল মেনশন করা নেই, তাহলে আমাদের হিমোফিলিক আর্থ্রাইটিস, হিমার্থোসিস একটা ডিডি আসতে পারে। তারপর হচ্ছে ডিউরেশন যদি লং ডিউরেশন হয় তাহলে টিউবারকুলার আর্থ্রাইটিস, যদি এখানে ডিউরেশন মেনশন করা নেই জন্য আমরা সবগুলোকেই ডিডি জানতে পারছি। তারপরে আরেকটা আসতে হতে পারে রিউমাটিক রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। ঠিক আছে, তাহলে সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট হলে আমাদের ডিডি কি আসবে, সেপটিক আর্থ্রাইটিস 1 নম্বরে, 2 নম্বরে অলিগো আর্টিকুলার জিআইএ,
3 নম্বরে আসছে হচ্ছে টিবি আর্থ্রাইটিস, 4-এ হিমোফিলিয়া এবং 5-এ হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এটাই আবার যখন ডিউরেশনটা স্পেসিফিক করে দিবে তখন কিন্তু ডিডি গুলো চেঞ্জ হয়ে যাবে। এরপরে বলা হয়েছিল যে রাইট ডাউন 4 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন উইথ এক্সপেক্টেড ফাইন্ডিংস। তাহলে আমাকে ডায়াগনোসিসের ডিডি গুলো এভাবে ফিক্স করতে হবে যাতে আমি এদের মধ্যে ডিফারেন্সেসটা লিখতে পারি। ঠিক আছে, মিড টার্ম পরীক্ষার এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, যে আপনি হয়তো আকাশ পাতাল অনেক কিছু লিখে ফেলতে পারেন, কিন্তু আপনি যদি পরের কোশ্চেনটা পড়েন তখনই আপনার লেখাটা স্পেসিফিক হয়ে যাবে। আপনি এখানে কথার কথা যে ডায়াগনোসিসটা বুঝতে পারছেন না বা হচ্ছে কিভাবে সাজাবেন এটা বুঝতে পারছেন না, পরবর্তী কোশ্চেনটা সলভ করতে গিয়ে কিন্তু আপনি স্পেসিফিক হয়ে গেলেন যে 4 ধরনের মানে রাইট ডাউন দ্য ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন টু উইথ এক্সপেক্টেড ফাইন্ডিংস। আমরা আপনাকে 4টা বা 3টা এগুলো যে আপনি ডিডি লিখেছেন এগুলোর মধ্যে আপনি ক্লিনিক্যালি বাট ইনভেস্টিগেশন দিয়ে কিভাবে ডিফারেন্স করবেন এই জিনিসটা আপনাকে দেখতে হবে। তার মানে আপনাকে এমন ডিডি আনতে হবে যাতে আপনি এইগুলোর মধ্যে ডিফারেন্সটা সহজ করে লিখতে পারেন। যেমন আমি যদি টিবি, সেপটিক আর্থ্রাইটিস, অলিগো আর্টিকুলার জিআই আর হচ্ছে হিমার্থোসিস আনি, তাহলে কিন্তু আমরা ইনভেস্টিগেশনের ফাইন্ডিংস গুলো সহজ করে লিখতে পারবো। যেমন সিবিসি উইথ টিবি, টিবির ক্ষেত্রে কি হবে, টিবি একটা ক্রনিক ডিজিজ, তাহলে টিবির ক্ষেত্রে এবং হচ্ছে এটা কি দিয়ে হয়, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে হয়, তার মানে এখানে লিম্ফোসাইটোসিস হয়। তাহলে ডাব্লিউবিসি কাউন্টে আপনি এখানে লিম্ফোসাইট কাউন্ট বেশি পাবেন, হিমোগ্লোবিন কম পাবেন, ইএসআরটা অনেক বেশি থাকে, স্কাই রাইজ বা হাই রাইজ থাকে টিবিতে, সাথে প্লেটলেট নর্মাল। এটি আবার যখন সেপটিক আর্থ্রাইটিস, আমরা তখন কি চিন্তা করবো যে এটা তো নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হবে, তাহলে নিউট্রোফিল কাউন্টটা বেশি হচ্ছে, এখানেও ইনফেকশন হচ্ছে, তাহলে ইএসআর বেশি, সাথে থ্রম্বোসাইটোসিস হতে পারে অথবা নর্মাল থাকতে পারে। অলিগো আর্টিকুলার জিআই এর ক্ষেত্রে কি হয়, অলিগো আর্টিকুলার জিআই এর ক্ষেত্রে সাধারণত সিবিসি পিবি হয়, সেরকম মাইল্ড মানে সেরকম মেজর কোনো চেঞ্জ আসে না, কিন্তু হেমার্থোসিসের ক্ষেত্রে মোটামুটি নর্মাল থাকে। এরপর একটা পয়েন্ট আমরা দিতে পারি এমটি, যদি টিউবারকুলার হয় তাহলে এমটি পজিটিভ হবে, বাকিগুলোর ক্ষেত্রে নেগেটিভ। এক্স-রে করলে কি পাবো, এক্স-রে করলে টিবির পেশেন্ট যদি হয় তাহলে অন্যান্য জায়গায় যদি আমরা এক্স-রে করি, চেস্ট এক্স-রে করি, তাহলে চেস্টের কোনো ফাইন্ডিংস পেতে পারি। তারপর আমরা যদি অ্যানা করি, অ্যানা করলে আমরা অলিগো আর্টিকুলার জিআই এর ক্ষেত্রে অ্যানা পজিটিভ পাবো, বাকিগুলোর ক্ষেত্রে নেগেটিভ পাবো। ঠিক আছে, তো এভাবে করে আমাদের হচ্ছে ইনভেস্টিগেশন গুলো সাজাতে হবে। এরপর আমরা আরেকটা প্রশ্নে চলে আসি, রিউমাটিক কোরিয়া নিয়ে যে অলরেডি আলোচনা করেছি তাতে আবার গেলাম না, একই ধরনের প্রশ্ন এসেছে কয়েকবার। এরপরের প্রশ্নে চলে আসি। আচ্ছা, এই প্রশ্নটা একটু শেষ করি, এটা আরেকটা পার্ট ছিল যে এই এই যে আমার মনো আর্থ্রাইটিস, এই মনো আর্থ্রাইটিস এর আউটলাইন অফ দ্য ট্রিটমেন্টটা কি। আউটলাইন অফ দ্য ট্রিটমেন্ট হচ্ছে প্রথম কথা যেটা বলেছি অলরেডি, যে কাউন্সেলিং। 1 নম্বরে আপনারা লিখবেন কাউন্সেলিং অফ দ্য প্যারেন্টস অ্যাবাউট দ্য ডিজিজের নেচার, ন্যাচারাল হিস্ট্রি, কমপ্লিকেশনস এন্ড প্রোগনোসিস। এরপর আমরা সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিব, এরপর আমরা স্পেসিফিক ম্যানেজমেন্ট দিব। সাপোর্টিভ ম্যানেজমেন্টের মধ্যে যে কোনো ধরনের আর্থ্রাইটিস এর ক্ষেত্রে আমরা রাইস ম্যানেজমেন্ট করি, RICE, রাইস। R for হচ্ছে রেস্ট, I for immobilization, C for cold compression, E for elevation। আর পেইনের জন্য আমরা অ্যানালজেসিক ইউজ করবো। স্পেসিফিক ম্যানেজমেন্ট কি, স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে প্রত্যেকটা ডিজিজ অনুযায়ী আলাদা করে লিখতে হবে। যেমন সেপটিক আর্থ্রাইটিস যদি হয় তাহলে তাকে কি করতে হবে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। অলিগো আর্টিকুলার জিআই হলে যদি আমরা এনএসআইড এবং ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড দিব, যদি ইমপ্রুভ না করে তাহলে আমরা শর্ট কোর্স ওরাল স্টেরয়েড দিতে পারি, তাতেও যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে আমরা ডিএমআরডি তে চলে যাই। আচ্ছা, টিউবারকুলারের ক্ষেত্রে আবার ম্যানেজমেন্ট আলাদা, অ্যান্টিটিবি ড্রাগস শুরু করতে হবে। প্রথম 2 মাস হচ্ছে 4 FDC, পরের 10 মাস হচ্ছে আমাদের 2 FDC, টোটাল 12 মান্থের ম্যানেজমেন্ট। এরপরে হেমার্থোসিস হলে মানে যদি হিমোফিলিয়ার কারণে আর্থ্রালজিয়া বা আর্থ্রাইটিস হয়, তাহলে সেক্ষেত্রে ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 যেটা ডেফিসিয়েন্সি আছে সেটা ট্রান্সফিউশন করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে যে a 4-year-old girl with arthritis of multiple joint, এখানে বলে দেওয়া আছে মাল্টিপল জয়েন্ট, মোর দেন 5 জয়েন্ট, এন্ড রিকারেন্ট ফিভার উইথ ইভানিসেন্ট র্যাশ ফর 2 months। তার মানে এখানে খুব স্পেসিফিক করে দিয়েছে যে এটার ডিউরেশনটা অনেকদিন থেকে, সাথে জ্বর আছে, র্যাশ আছে, সাথে পেশেন্টের অন এক্সামিনেশনে দেখা গেল জয়েন্ট ডিফর্মিটি আছে, লিম্ফ্যাডিনোপ্যাথি আছে। তাহলে এটার আমাদের ডিডি কি আসবে, প্রথম ডিডি আমাদের আসবে, যেহেতু এখানে স্পেসিফিক ভাবে বলা আছে 5টার বেশি জয়েন্ট, রিকারেন্ট ফিভার এবং ইভানেসেন্ট র্যাশ, এটা স্পেসিফিক ফর সিস্টেমিক জিআই, এটাই 1 নাম্বার ডি। যদি একটা ডায়াগনোসিস থাকতো তাহলে আমাদের হতো সিস্টেমিক জিআই, কিন্তু যেহেতু এখানে 2টা ডিডি বলতে বলেছে তাহলে আমাদের আরেকটা কিছু নিয়ে আসতে হবে। তো র্যাশ আর কোন কোন জায়গায় থাকতে পারে, একটা মেয়ে বাবু, যদিও 4 বছর, অ্যাডোলেসেন্ট এজে না, বাট মেয়ে তো, মেয়ে বাবু, তার হচ্ছে অনেকগুলো জয়েন্ট ইনভলভমেন্ট, জ্বর আছে, র্যাশ আছে, তাহলে আরেকটা ডিডি আসলে হচ্ছে এসএলই। ঠিক আছে, এরপর যদি আরেকটা ডিডি বলতে হতো 3 নাম্বার ডিডি হিসেবে আমাদের আসতে হচ্ছে লিউকেমিয়া, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে।
ঠিক আছে, এখন ইনভেস্টিগেশনের প্ল্যানটা আমরা কিভাবে করবো? সিস্টেমিক জিআই এর ক্ষেত্রে আমার ইনভেস্টিগেশন প্ল্যান কেমন হবে, এসএলই এর ক্ষেত্রে কেমন হবে? সিবিসি পিবিএফ যদি আমরা পড়ি, তাহলে এসএলই এর ক্ষেত্রে সিস্টেমিক জিআই এর ক্ষেত্রে কি থাকে, এসএলই তে কি থাকে? এই সিস্টেমিক জিআই তে দেখা যায় তার হিমোগ্লোবিনটা লো থাকে, যেহেতু এটা ক্রনিক ডিজিজ। সাথে হচ্ছে এটা ইনফ্লামেটরি কন্ডিশন, তাহলে ডাব্লিউবিসি কাউন্ট বেশি থাকবে, প্লেটলেট কাউন্ট বেশিও থাকতে পারে, নর্মালও থাকতে পারে। এনিমিয়া অফ ক্রনিক ডিজিজের কারণে এখানে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া অথবা নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া থাকতে পারে। ইএসআরটা রেজড থাকে, অনেক বেশি থাকে। এসএল এর ক্ষেত্রে এখানে হিমোলাইসিস হয়, ঠিক আছে, এখানে হচ্ছে অটোইমিউন হিমোলাইটিক এনিমিয়া হয়, তাহলে এখানেও হিমোগ্লোবিন কম থাকবে। ডাব্লিউবিসি কাউন্ট নর্মাল অথবা লো থাকতে পারে, প্লেটলেট কাউন্ট নর্মাল অথবা লো। আর যদি তার হিমোলাইসিস থাকে তাহলে ফিচার্স অফ হিমোলাইসিস যেমন হচ্ছে নিউক্লিয়েটেড আরবিসি, তারপর হচ্ছে ফ্র্যাগমেন্টেড আরবিসি, এগুলো পাওয়া যাবে, রেটিকুলোসাইট কাউন্ট এগুলো পাওয়া যাবে। ইএসআরটা এদের ক্ষেত্রে অ্যাকিউট কন্ডিশনে রেজ থাকে, পরবর্তীতে নর্মাল হয়ে যায়। এক্স রে করলে আমরা সিস্টেমিক জিআই এর ক্ষেত্রে কিন্তু ডিফর্মিটি থাকে, জয়েন্ট ডিফর্মিটিটা হচ্ছে জিআই এর খুব ইম্পর্টেন্ট ফিচার। কিন্তু এসএলই, তারপর হচ্ছে হেমার্থোসিস মানে এসএলই, তারপর হচ্ছে আদার যে সেপটিক আর্থ্রাইটিস, এগুলোতে কিন্তু আমাদের কোনো জয়েন্ট ডিফর্মিটি হয় না, বা রিউমাটিক ফিভারের যে আর্থ্রাইটিসটা হয় সেখানে কোনো জয়েন্ট ডিফর্মিটি হয় না। কিন্তু আমাদের জিআই এর একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে জিআই তে যে জয়েন্ট গুলো ইনভলভমেন্ট হয় সেই জয়েন্টের মোবিলাইজেশনটা, জয়েন্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়, জয়েন্ট ডিফর্মিটি হয়, এটা খুব ইম্পর্টেন্ট ফিচার, জয়েন্ট ডিস্ট্রাকশন হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের ম্যানেজ আরো স্পেসিফিক ইনভেস্টিগেশনের মধ্যে আমরা অ্যানা করতে পারি, অ্যান্টি ডিএসডিএনএ করতে পারি। জিআই এর ক্ষেত্রে যদি সিস্টেমিক জিআই এর ক্ষেত্রে, তাহলে এটা পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। পজিটিভ হলে এটা রেয়ারলি পজিটিভ হয়। আর যেটা হচ্ছে আমার এসএলই, এসএলই এর ক্ষেত্রে আমার স্পেসিফিকই হচ্ছে এটা সবার ক্ষেত্রে 95% ক্ষেত্রে এদের অ্যানা পজিটিভ থাকে, 95 থেকে 99% ক্ষেত্রে এটা অ্যানা পজিটিভ। ঠিক আছে, এটা ভেরি সেন্সিটিভ ফর হচ্ছে এসএলই। তারপরে অ্যান্টি ডিএসডিএনএ করতে পারি, অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি করতে পারি, এগুলো হচ্ছে এসএলই তে পজিটিভ আসবে, কিন্তু আমার হচ্ছে এই সিস্টেমিক জিআই এর ক্ষেত্রে নেগেটিভ আসবে। এটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যে এটা কি সিস্টেমিক জিআই নাকি এসএলই। এরপরে কি কি ইনভেস্টিগেশন আরো করতে পারি আমরা, আমরা ইউরিনারি করতে পারি। তো জিআই এর ক্ষেত্রে কিন্তু কোনো কিডনি ইনভলভমেন্ট থাকে না, কিন্তু এসএলই এর ক্ষেত্রে আমরা যদি লুপাস নেফ্রাইটিস হয়, কিডনি ইনভলভ করে, সেক্ষেত্রে ইউরিনারিতে আমরা প্রোটিন ইউরিয়া পাবো, মাইল্ড টু মডারেট প্রোটিন ইউরিয়া পাবো, আরবিসি পাবো। ঠিক আছে, এগুলো পাবো যদি নেফ্রাইটিস হয়, মানে কিডনি ইনভলভমেন্ট হয়। এরপরে C3 C4, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সিস্টেমিক জিআই এর ক্ষেত্রে কোনো C3 C4 এর লেভেলটা নর্মাল থাকবে, কোনো ইনভলভমেন্ট থাকবে না। কিন্তু এসএলই কি, এসএলই হচ্ছে আমাদের অটো ইমিউনো ডিজিজ, তাহলে এটার জন্য আমাদের কি হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে। আমাদের হচ্ছে অল্টারনেট পাথওয়ে অ্যাক্টিভেশনের কারণে C3 C4 দুটার লেভেলই হচ্ছে কমে যাবে, এবং এটা কিন্তু প্রোগনোস্টিক ভ্যালু আছে। যখন আমার এসএলইটা পজিটিভ থাকে, অ্যাক্টিভ ডিজিজ থাকে, তখন C3 C4 লেভেলটা কমে যায়। কিন্তু যখন সে ভালো হয়ে যায়, ডিজিজটা ট্রিটমেন্ট করার পরে রিকভারি করে, তখন কিন্তু আমার আবার C3 C4 লেভেলটা নর্মালে চলে আসে, তার মানে কি এটা প্রগনোস্টিক ভ্যালু আছে। এরপরে হচ্ছে কোম টেস্ট। কোম টেস্টটা হচ্ছে জিআই এর ক্ষেত্রে কোম টেস্ট নেগেটিভ থাকে, কিন্তু এসএল এর ক্ষেত্রে কোম টেস্টটা হচ্ছে আমার পজিটিভ হবে। এরপর ট্রিটমেন্ট প্ল্যানটা আপনারা কিভাবে লিখবেন, আমি এভাবে একটু লিখে দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে ট্রিটমেন্টটা আমরা আসলে কিভাবে লিখবো। সিস্টেমিক জিআই ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে কাউন্সিলিং লিখলাম, এক নাম্বারে যে কাউন্সিলিং প্যারেন্টস অ্যাবাউট দ্য ডিজিজ, কমপ্লিকেশন, ডিউরেশন অফ দ্য থেরাপি এন্ড প্রগনোসিস, এই পয়েন্টগুলো লিখে দিলাম। এরপর সাপোর্টিভ ম্যানেজমেন্ট এবং হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। সাপোর্টিভ ম্যানেজমেন্টের মধ্যে কি, জিআই মানে আমার হাড়ের ইনভলভমেন্ট আছে, জয়েন্ট ইনভলভমেন্ট আছে, তাহলে এখানে পেশেন্টকে আমাদের ভিটামিন ডি, ক্যালসিয়াম, প্রোটিন এগুলো ভালো করে খেতে হবে। ক্যালসিয়ামের ডোজটা দিয়ে দিতে পারেন যে 50 থেকে 75 মিলিগ্রাম/কেজি/ডে। ভিটামিন ডিটা দিব হচ্ছে প্রিভেন্ট অস্টিওপোরোসিস, সাথে ফলিক অ্যাসিড, জিঙ্ক, তারপরে হচ্ছে এগুলো আমরা দিতে পারি, জিঙ্ক। ঠিক আছে, এগুলো আমরা দিতে পারি, ভিটামিন সি। এরপরে হচ্ছে যেহেতু সিস্টেমিক জিআর একটা কমপ্লিকেশন হচ্ছে অ্যান্টিরিউভেটিস করতে পারে, এই জন্য আমাদের হচ্ছে 3 থেকে 6 মাস পর পর পেশেন্টকে ফলো আপ করতে হবে, মানে যাতে তার কোনো অপথ্যালমোলজি কমপ্লিকেশন ডেভেলপ করেছে কিনা সেটা এক্সপ্লোর করার জন্য। ফিজিওথেরাপি দিতে হবে, যেহেতু জয়েন্টের ইমোবিলাইজেশন হয়ে যেতে পারে বা জয়েন্ট মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে ফিজিওথেরাপি দিতে হবে। আর রেগুলার ফলো আপে থাকতে হবে ড্রাগের রেসপন্স, টক্সিসিটি এবং জয়েন্ট কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা সেটা বোঝার জন্য। আর যদি কোনো ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে, সেক্ষেত্রে জয়েন্ট সার্জারি কখনো কখনো দরকার হতে পারে। আর স্পেসিফিক ম্যানেজমেন্ট কি, সিস্টেমিক জিআই এর ক্ষেত্রে আমরা এনএসআইডস দিব ব্যথার জন্য, সাথে হচ্ছে আমরা মেথোট্রেক্সেল দিব। এখন এখানে আমাদের কিছু স্পেসিফিক আছে যে
আর্টিকুলার ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েডও দেওয়া হয়, অনেক সময় ওরাল স্টেরয়েড দেওয়া হয়। যদি সেটাতে রেসপন্স না করে তাহলে আমরা আইভি মিথাইল প্রেডনিসোলোনটা দিতে পারি, ফলোড বাই ওরাল মিথাইল প্রেডনিসোলোন। আর এটাতে হচ্ছে আমরা পরবর্তীতে যদি ইমপ্রুভ না করে তাহলে সেক্ষেত্রে আমরা ডিএমআরডি স্টার্ট করব, অথবা ট্যাক্রোলিমাস, সরি, টসিলুজুমাব মানে বায়োলজিক্যাল এজেন্ট শুরু করতে হবে। ঠিক আছে। আর এসএলই এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি, এসএলই এর ক্ষেত্রে প্রথমে এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে, কাউন্সিলিং করতে হবে পেশেন্টকে অ্যাবাউট দ্য ডিজিজের নেচার, ডিজিজের ট্রিটমেন্ট, কমপ্লিকেশন প্রগনোসিস সম্পর্কে এবং ডিউরেশন অফ দ্য ট্রিটমেন্ট সম্পর্কে। এরপর হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট, পেশেন্টকে রেস্টে রাখতে হবে, অ্যাডিকুয়েট হাইড্রেশন এন্ড নিউট্রিশন মেনটেন করতে হবে। যেহেতু এসএলই একটা ফটোসেনসিটিভিটি র্যাশ করে এবং যেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রেড বেশি এটার এক্সপোজার হলে বাড়ে, তার জন্য পেশেন্টকে সবসময় সানস্ক্রিন ইউজ করতে হবে, আমব্রেলা ইউজ করতে হবে, এবং যাতে বডির পার্ট গুলো এক্সপোজ না থাকে ফুল স্লিভ ড্রেস পরতে হবে। সাথে হচ্ছে ভিটামিন এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। ভিটামিনের মধ্যে একটা স্পেসিফিক ভাবে লিখে দিতে পারেন যে ভিটামিন ডি, ভিটামিন সি, তারপর হচ্ছে জিঙ্ক, তারপর হচ্ছে ফলিক অ্যাসিড, এগুলো সাপ্লিমেন্ট খাবে, সাথে হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নিবে। তারপর ইমিউনাইজেশনটা কমপ্লিট থাকতে হবে, এই ধরনের পেশেন্ট গুলো ইমিউনো কম্প্রোমাইজ থাকে, দেখা যায় বারবার রিকারেন্ট ইনফেকশন হতে পারে, এই জন্য হচ্ছে ইমিউনাইজেশনটা আপডেটেড থাকতে হবে, সে যাতে সবগুলো ভ্যাকসিনেটেড থাকে। এরপর যদি কোনো ইনফেকশন হয় সেটা প্রম্পট ট্রিটমেন্ট করতে হবে। তার এসিলির ক্ষেত্রে কিন্তু আমাদের কিডনি ইনভলভমেন্ট হতে পারে, তাহলে কিডনি ইনভলভমেন্ট হয়ে তার হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, তাহলে সেক্ষেত্রে হাইপারটেনশনের ম্যানেজমেন্ট করতে হবে। আর স্পেসিফিক ম্যানেজমেন্ট কি এসএলইর জন্য, এসএলইর জন্য স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে আমরা যেটা দিই হাইড্রোক্সিক্লোরোকুইন দিই, এটা হচ্ছে আমাদের লাইফ লং খেতে হয়। 4 থেকে 5 মিলিগ্রাম করে পার কেজি পার ডে, 4 to 5 মিলিগ্রাম রিকোনিল নামে বাজারে পাওয়া যায়, এটা লাইফ লং দিতে হবে। তারপর স্টেরয়েডের মধ্যে মাইল্ড টু মডারেট যদি এসএলই হয় তাহলে সেক্ষেত্রে ওরাল প্রেডনিসোলোনই কাজ করবে, 0.5 থেকে 1 মিলিগ্রাম পার কেজি পার ডে। অথবা যদি সিভিয়ার এসএলই হয় তাহলে হচ্ছে আইভি মিথাইল প্রেডনিসোলোন আমরা দিব 30 মিলিগ্রাম পার কেজি পার ডে করে 3 দিন, এরপরে আমরা ওরাল প্রেডনিসোলোন ডোজে চলে যাব। এনএসআইডস, যেহেতু এসএলই থেকে জয়েন্ট পেইন থাকে, ফিভার থাকে, তাহলে এনএসআইডস দিতে হবে। আমার যদি কার্ডিয়াক ইনভলভমেন্টের রিস্ক থাকে তাহলে সেক্ষেত্রে আমার লো ডোজ অ্যাসপিরিন দিতে হবে, 75 থেকে 80 মিলিগ্রাম করে পার কেজি পার ডে। এরপর ইমিউনোসাপ্রেসিভ এজেন্টস এর মধ্যে আমরা রিটুক্সিম্যাব, এজাথ্রিওপ্রিন, এমএমএফ, মিথোট্রেক্সেট, সাইক্লোস্পোরিন অথবা লেফলুমাইড দিতে পারি। এরপর আমাদের আরেকটা প্রশ্ন ছিল একই রকম, এটা ডিটেলসে যাবো না, শুধু একটু সিনারিওটা বলি যে 12-year-old গার্ল প্রেজেন্টেড উইথ ইরেগুলার ফিভার, rash and multiple small and large joint swelling. What is for 2 months? What is the most likely diagnosis? প্রথম কথা হচ্ছে 12 বছরের মেয়ে বাচ্চা, তাহলে এখানে আমাদের অবশ্যই একটা ডিজিজ আসবে হচ্ছে এসএলই। ঠিক আছে। এরপর ইরেগুলার ফিভার, র্যাশ এবং মাল্টিপল স্মল এবং লার্জ জয়েন্ট বলেছে, এই জন্য আমাদের আরেকটা ডায়াগনোসিস কি আসছে, সিস্টেমিক জিআই, 2 মাসের ডিউরেশন হিস্ট্রি। ঠিক আছে, তাহলে এখানে দুইটা ডিডি, একটা হবে হচ্ছে সিস্টেমিক জিআই, একটা হবে হচ্ছে এসএলই। এরপর তো আমি অলরেডি বললাম যে ডিফারেন্স গুলো আমরা কিভাবে লিখবো, ইনভেস্টিগেশন, তারপর হচ্ছে ট্রিটমেন্টটা কিভাবে লিখতে হবে আবার আপনারা লিখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে মোনো আর্টিকুলার জিআই, টেন্ডার মোনো আর্টিকুলার হচ্ছে মোনো আর্থ্রাইটিস এর ডিডি, একটা 4 বছরের বাবু, তার হচ্ছে একটা সিঙ্গেল জয়েন্ট ইনভলভ হয়েছে, ঠিক আছে, ছেলে বাচ্চা, তাহলে তার ক্ষেত্রে আমরা কি কি ডিডি আসবে? প্রথমে যেহেতু ছেলে বাচ্চা বলে দিয়েছে, সিঙ্গেল জয়েন্ট বলে দিয়েছে, সাথে ডিউরেশন বলা হয়নি, তাহলে আমার কি কি আসতে পারে? 1 নম্বরে আমাদের আসবে হচ্ছে হিমোফিলিয়া, ছেলে বাচ্চা সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট, তাহলে একটা আসবে হচ্ছে হিমোফিলিয়া, হিমোফিলিক আর্থ্রাইটিস। 2 নম্বরে আসবে হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস। 3 নম্বরে আসবে আমার হচ্ছে অলিগো আর্টিকুলার জিআই। 4 নম্বরে আমরা লিখতে পারি যে ট্রমাটিক আর্থ্রাইটিস অথবা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, টিউবারকুলার আর্থ্রাইটিস, এগুলো। ঠিক আছে, তাহলে আপনাদেরকে ডিজিজের সিনারিওটা বুঝে অ্যান্সারটা করতে হবে। এখানে যদি ছেলে বাচ্চা কথাটা না থাকতো তাহলে কিন্তু আমার হিমোফিলিয়াটা এত আগে আসতো না, কিন্তু যখনই 4 বছরের বাচ্চার সিঙ্গেল জয়েন্টে টেন্ডার মনোআর্থ্রাইটিস বলা হয়েছে তখন হিমোফিলিয়া অবশ্যই একটা ডিডি আসবে। ঠিক আছে, এরপর ইনভেস্টিগেশন প্ল্যান আমরা কিভাবে লিখবো, ম্যানেজমেন্ট কিভাবে লিখবো, এগুলো আমরা অলরেডি বলেছি। আচ্ছা, এরকম নিউমাটিক কার্ডাইটিস কোরিয়া থেকে কয়েকবার প্রশ্ন এসেছে, এটা তো অলরেডি আলোচনা করলাম। নতুন কোনো টপিক? আচ্ছা, নতুন আর কোনো টপিকস থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ছিল না, এখন আমি একটু নিজে বলে দিই যে কি কি টপিকস আপনারা পরীক্ষার জন্য পড়বেন। আমাদের যে রিউমাটোলজি আছে, রিউমাটোলজি থেকে আমাদের
তিনটা জায়গা থেকে বেশি প্রশ্ন আসে। একটা হচ্ছে অ্যাকিউট রিউমাটিক ফিভার, অ্যাকিউট রিউমাটিক ফিভার উইথ কমপ্লিকেশনস গুলো আছে, অ্যাকিউট রিউমাটিক ফিভার উইথ কার্ডাইটিস অথবা অ্যাকিউট রিউমাটিক ফিভার উইথ কোরিয়া, যেটা আমি অলরেডি দুটো আলোচনা করলাম। তো কোরিয়া থাকলে কোরিয়া স্পেসিফিক ম্যানেজমেন্টে দিতে হবে সবকিছুর সাথে সাথে। আর যদি কার্ডাইটিস থাকে তাহলে কার্ডাইটিস এর ম্যানেজমেন্ট এবং সাথে যে লাইফ লং প্রোফাইলেক্সিস লাগে এটা মেনশন করে দিতে হবে। তাহলে আপনারা মিড টার্মের জন্য হচ্ছে অ্যাকিউট রিউমাটিক ফিভারটা ভালো করে পড়বেন, সাথে হচ্ছে অ্যাকিউট রিউমাটিক কোরিয়া এবং হচ্ছে হচ্ছে কার্ডাইটিস এটা। তারপরে 2 নম্বরে আপনারা করবেন হচ্ছে জিআই। তো জিআই এর মধ্যে আমাদের বেসিক্যালি সিস্টেমিক জিআই থেকে বেশি প্রশ্ন আসে, সিস্টেমিক জিআই রিসেন্টলি এই দুটাই বেশি ইম্পর্টেন্ট। তারপরে অন্যান্য যে জিআই গুলো আছে যেমন অলিগো-আর্টিকুলার জিআই বা হচ্ছে পলি-আর্টিকুলার জিআই, এরকম কিছু কিছু করে রাখতে হবে। আর এসবি এর জন্য আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়ের প্রত্যেকটা লাইন ভালো করে রিডিং দিবেন, ঠিক আছে? আর আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়ের যে এখন নতুন যে এডিশনটা এসেছে, 6th এডিশন, এখানে আপনারা দেখবেন অলরেডি নতুন করে সেপটিক আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আর টিউবারকুলার আর্থ্রাইটিস, এই তিনটা টপিক অ্যাড করা হয়েছে। তো আগের বার আমি যে পিডিএফটা দিয়েছিলাম, এবার হচ্ছে নতুন করে আমি এই টপিকসটা আজকে দাগিয়ে আপনাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দিব আবিদ স্যারের বই থেকে, যারা অ্যাডমিটেড স্টুডেন্ট তাদের জন্য। আর হচ্ছে এখান থেকে আপনারা আরেকটা জিনিস খুব ভালো করে পড়বেন, যেটা আগের বার বেশিরভাগ প্রশ্ন আসতো না, এখন আসছে, সেটা হচ্ছে এইচএসপি। এইচএসপি তেও কিন্তু আমাদের যদিও এটা রিউমাটোলজি পার্ট হিসেবে আসে না, তারপরে হচ্ছে এখান থেকে এটার সাথে সাথে আপনারা এইচএসপি টা পড়ে ফেলবেন। এইচএসপি তো যেহেতু র্যাশ থাকে, জয়েন্ট পেইন হতে পারে, তারপর হচ্ছে নেফ্রাইটিস হতে পারে, তো এটার সাথে আপনারা এইচএসপি পড়ে ফেলবেন। এইচএসপি আগে পরীক্ষা আসতো না, বাট লাস্ট একটা সেশনে আমি দেখলাম যে এইচএসপিও এসেছে। তাহলে এখান থেকে আপনাদের পড়তে হবে অ্যাকিউট রিউমাটিক ফিভার উইথ কোরিয়া কার্ডাইটিস, তারপর পড়বেন হচ্ছে জিআই এর মধ্যে সিস্টেমিক জিআই, আর হচ্ছে এসএলই, এই তিনটেই ডিটেলসে ভালো করে পড়বেন। আর সাথে হচ্ছে ডিডি যা যা আসছে, যেমন হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস একটা ডিডি আসে, হেমাটোসিস বা হিমোফিলিক আর্থ্রাইটিস একটা ডিডি, ট্রমাটিক আর্থ্রাইটিস একটা ডিডি, এগুলো একটু শর্ট শর্ট করে আবিদ স্যারের বই থেকে পড়ে ফেলবে। এই তিনটা চ্যাপ্টারের মানে এই চ্যাপ্টারের তিনটা টপিকসই গুরুত্বপূর্ণ। এটা পড়লে আপনার মোটামুটি রিউমাটোলজির সব প্রশ্ন কমন পেয়ে যাবেন, ঠিক আছে? আরেকটা প্রশ্ন আমি এখানে একটু স্কিপ করে গিয়েছি, এখানে কাওয়াসাকি ডিজিজ থেকে একবার প্রশ্ন এসেছিল, তো আমি একটু কেডির প্রশ্নটা বলে দিই। কাওয়াসাকি থেকে একটা প্রশ্নই আসে, সেটা হচ্ছে যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ দ্য কাওয়াসাকি ডিজিজ। তো এটা ডায়াগনস্টিক কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন 5 দিনের জ্বর থাকতে হয়, সাথে হচ্ছে আরো কিছু ক্রাইটেরিয়ার মধ্যে মিনিমাম 3টা বা 4টা ফিচার্স যদি ফিল আপ হয় তাহলে আমরা বলি যে এটা কাওয়াসাকি ডিজিজ। যেমন হচ্ছে যে বাইলেটারালি হচ্ছে বালবার কনজাংটিভাইটিস, অথবা যদি ইরিথেমা এবং ক্র্যাকিং থাকে লিপে, স্ট্রবেরি টাং থাকে, সাথে হচ্ছে ওরাল এবং ফ্যারিঞ্জিয়াল মিউকোসাতে ইরিথেমা থাকে, অথবা হাতে এবং পায়ে ইডিমা, অ্যাঙ্কেল ইডিমা, পেরিয়ানগুয়াল এবং ডিসকোয়ামেশন এবং পিলিং থাকে, সাথে যদি পলিমরফোস জেন্থোমা স্কিনের মধ্যে ম্যাকুলোপ্যাপুলার বা হচ্ছে মাল্টিফর্মিক র্যাশ থাকে, অথবা স্কারলেটিফর্ম র্যাশ থাকে, আর্টিকুলার র্যাশ থাকে, আর হচ্ছে ইউনিল্যাটারাল সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি। এই 5টার মধ্যে যে কোনো 4টা ক্রাইটেরিয়া, সাথে হচ্ছে 5 দিন বা তার বেশি জ্বর, এটা হলে আমরা কাওয়াসাকির হচ্ছে মানে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া ফিল আপ হয়। আর সাথে হচ্ছে আপনাকে অন্যান্য ডিজিজ গুলো এক্সপ্রেশন করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার কাওয়াসাকি ডিজিজের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এটা থেকে একবার প্রশ্ন ছিল, ঠিক আছে? তাহলে এটার সাথে সাথে আপনি একটু কাওয়াসাকি ডিজিজটা পড়ে ফেলবেন রিউমাটোলজি। এই আমাদের মোটামুটি রিউমাটোলজির আজকের ক্লাস। তো আপনারা যারা হচ্ছে অলরেডি কোচিং এ অ্যাডমিট আছেন তারা তো আমাদের ক্লাসগুলো করছেনই, আর যারা অ্যাডমিটেড নেই তারা যদি হচ্ছে আমাদের অ্যাডমিট হতে চান, তাহলে আপনাদের অলরেডি তো আমাদের সবগুলো ক্লাসই হয়ে গিয়েছে, এগুলো সবগুলো রেকর্ডেড ক্লাস আপনারা করতে পারবেন, রেকর্ডেড ভার্সন গুলো পরীক্ষা পর্যন্ত। আর সাথে আমাদের অসপি ক্লাসও হয়েছে, অসপি ক্লাসগুলো দেখলে আপনাদের অসপি ব্যাপারে একটা ক্লিনিক্যাল কনসেপশন ডেভেলপ করবে। আর অসপির পরে যে ক্লিনিক্যাল পার্টটা আছে সেটার আমাদের হচ্ছে কিছুদিনের মধ্যে রেকর্ডেড শর্ট শর্ট করে ভিডিও দিয়ে দেওয়া হবে। তো ওগুলোর থেকে আপনারা আমাদের এক্সামিনেশন প্র্যাকটিস গুলো করতে পারবেন, ঠিক আছে? তো সবাইকে আজকের ক্লাসের জন্য অনেক ধন্যবাদ, সবার জন্য অনেক শুভকামনা, থ্যাংক ইউ।